প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাবাসসুম রিফাত টুম্পা। অ্যাডভোকেট তাবাসসুম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। আজকে আমাদের আলোচনার বিষয় যেটি বললাম সেটি হচ্ছে 1961 সালে প্রণীত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। আইনটি অনেক পুরনো, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই আইনে সন্নিবেশ করা হয়েছে, যেমন তালাক, পলিগামি বা একজন নারীর যে মেনটেইনেন্স, ভরণ পোষণের বিষয়টি আইনে এসেছে। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে 61 সালে এই অধ্যাদেশটি, এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য কী ছিল? আমাদের যে দর্শন যেটা ছিল, মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে শরীয়ত আইনটার সাথে যাতে নারীদেরকে বর্তমানে আমাদের যে আইনটা আছে তাকে একটু মডার্ন করা, বিশেষ করার যুগোপযোগী করার জন্য, এবং হচ্ছে আমাদের ভরণ পোষণ, তারপর বহু বিবাহ এবং তালাকের মতো যে একটা গুরুত্বপূর্ণ, যেরকম যে তালাক যে জিনিসটা ছিল যে আগে বললেই হয়ে যেত, এই আইনটার ফলে কিন্তু তালাকটা রোধ করা যাচ্ছে, একটা সুযোগ দেওয়া যাচ্ছে। কারণ মানুষ হঠাৎ করে হয়তো দেখা যায় একটা রাগের বশে তালাক দিয়ে দেয়, কিন্তু যখন 1961 সালের এই আইনটা করা হলো, এখন কিন্তু আপনার একটা সুযোগ থাকে যে 90 দিনের মধ্যে যে ব্যবস্থা নিয়ম করা হয়েছে সেই নিয়ম অনুসরণ করেই শুধু তালাক দেওয়া সম্ভব আইনে। আমি ওই তালাকের বিষয়টি আসছি, তার আগে জানতে চাচ্ছি যে এই যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের মাধ্যমে যেটি করা হলো, এটি কি আমাদের যে শরিয়া আইন আছে এটির সাথে কোনোভাবে সাংঘর্ষিক কিনা? না, শরিয়া আইনের সাথে কিন্তু সাংঘর্ষিক না, বরঞ্চ শরিয়া আইনটাকে ধরে কিন্তু এই আইনটাকে সংস্কার করা হয়েছে। এটা কোনোভাবে সাংঘর্ষিক না, যদিও আলেমরা মনে করেন যে শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক, কিন্তু আপনি যখন এই আইনটা প্রয়োগ করতে যাবেন বা এটা যখন বাস্তবভাবে একটু দেখতে যাবেন, তখন দেখবেন যে এটা সাংঘর্ষিক না, এটা বরঞ্চ নারীকে সুরক্ষা দিচ্ছে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে নারীদের সুরক্ষার জন্য এই আইনটি আসলে প্রণয়ন করা হয়েছে, এবং এই উদ্দেশ্যটি নিয়েই আসলে যারা আইন প্রণয়ন করেছে তাদের হয়তো মূল উদ্দেশ্য ছিল। এই আইনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পলিগামি। পলিগামি বিষয়টি, যেটি আমরা যদি একটু বাংলায় বলি, সেটি হচ্ছে কোনো বহুবিবাহ বা কোনো স্বামী যদি বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিবাহে করতে চান, তাহলে অনুমতি না নিয়ে করেন, এটি একটি ফৌজদারি অপরাধ পলিগামি। পলিগামির যদি কোনো স্বামী পলিগামির সাথে জড়িত হয়ে পড়ে, সেক্ষেত্রে আইনে কি বলা আছে, বা দ্বিতীয় বিবাহ করার সুযোগ রয়েছে কিনা? আসলে দ্বিতীয় বিবাহ করতে গেলে এটা নিয়মটা হচ্ছে যে আপনাকে একটা পারমিশন নিতে হবে সালিশি পরিষদ থেকে, এবং সেটার ব্যাখ্যা দিয়ে করতে হবে। প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে যদি আপনি বিবাহ করেন, সেই ক্ষেত্রে পুরুষের শাস্তি হবে, এবং সেটা 1 বছর এবং 10,000 টাকা জরিমানার একটা বিধান রয়েছে। এবং সেই ক্ষেত্রে এটা নারীদেরকে একটু সুরক্ষা দিচ্ছে যে তার বিনা অনুমতিতে যদি স্বামী দ্বিতীয় বিবাহ করে, সে আইনের কাছে আশ্রয় পেতে পারে। সাম্প্রতিক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় পলিগামি নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ স্বামী করতে পারবে বা বহু বিবাহ করতে পারবে, কিন্তু আসলে বিদ্যমান আইনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আইনটি কিন্তু যেভাবে ছিল 1961 সালে সেভাবেই আইনটি রয়েছে। আপনি যেটি বললেন যে সালিশি পরিষদের কথা বললেন, এই সালিশি পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। সালিশি পরিষদের কার্যক্রমটা হচ্ছে আমাদের একদিকে ভালো, কিন্তু এটা যখন নাকি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে প্রয়োগ হচ্ছে না। যেরকম ধরেন ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে হবে, একটু ইউনিয়ন পরিষদে যেরকম ঢাকা শহরের বাইরে ইউনিয়ন পরিষদগুলোকে করতে হয়, আর ঢাকা শহরে হলে সিটি কর্পোরেশনের মাধ্যমে করতে হয়। সেখানে একটা বিভাগ আছে সালিশি পরিষদ, তারা সেখানে আবেদন করতে হবে যদি উনি দ্বিতীয় বিয়ে করতে চান বা একাধিক বিয়ে করতে চান, সেটা তারা যদি পারমিশন দেয়, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিবাহটা গ্রান্টেড হবে। তখন সালিশি পরিষদ অবশ্যই ওনার যে প্রথম স্ত্রী বা পূর্বের স্ত্রী, তাকে অবশ্যই নোটিশ দেওয়া হবে, এবং নোটিশ হয়ে উভয় পক্ষকে শুনে তারপর একটি সিদ্ধান্ত দেওয়া হবে। এখানে কি স্ত্রীর মতামতের কোনো গুরুত্ব আছে? এখানে অবশ্যই থাকা উচিত, যে একটা স্ত্রীর স্বামীকে কোন পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহের অনুমতি দিচ্ছে। স্ত্রী যদি অপারগ থাকে, তাহলে কি দ্বিতীয় বিয়ে সম্ভব? যদি স্ত্রী অপারগ থাকে বা কোনো সময় দেখা শারীরিকভাবে থাকে না, অনেকে বিছনায় বেড রিটার্ন হয়ে যায় বা অসুস্থ থাকেন, সেই ক্ষেত্রে একটা সংসারকে টিকায় রাখার জন্য, সন্তানদের দেখাশোনার জন্য, তখন যদি স্ত্রী অনুমতি দেয়, সেটা তো গ্রহণযোগ্য। বা সালিশি পরিষদ যদি সিদ্ধান্ত দিয়ে থাকে
মানে এখানে সালিসি পরিষদের সিদ্ধান্তই আসলে চূড়ান্ত বলে গণ্য হচ্ছে, যে তারা যদি অনুমতি দিয়ে থাকে, সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে দ্বিতীয় বিয়ে আইন সিদ্ধ হবে। দ্বিতীয় বিয়েটি, এই আইনে আরেকটি যে বিষয় আছে সেটি হচ্ছে তালাকের প্রক্রিয়াটি। আমরা দেখেছি যে যখন তালাক দেওয়া হয় তখন অবশ্যই তালাকের একটি লিখিত নোটিশ, এটি স্বামী বা স্ত্রী উভয় পক্ষই তালাক দিতে পারেন, নোটিশ পাঠাতে হয়। এই যে তালাকের যে প্রক্রিয়া আইনে বলা হয়েছে, সেই প্রক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। তালাকের অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে যে আগে তো মুখে বলে দিত, সেটা এখন হচ্ছে না। আপনাকে 90 দিনের মৌখিকভাবে তালাকের সুযোগ নেই, এটা অবশ্যই লিখিত নোটিশের মাধ্যমে নোটিশ দিতে হবে, এবং এটা আপনাকে জানাতে হবে লিখিত নোটিশের মাধ্যমে। যাকে তালাক দেওয়া হচ্ছে তাকে জানাতে হবে। সিটি কর্পোরেশনে যে আমাদের যদি ঢাকার মধ্যে হয় তাহলে সালিসি পরিষদকে ইনফর্ম করতে হবে, এবং ঢাকার বাইরে হলে আমাদের যে সালিসি পরিষদ আছে, যে ওটাকে কি বলে, উপজেলা যে বা যেটা, সেখানে ইনফর্ম করতে হবে চেয়ারম্যানকে। আর 90 দিনের একটা বিধান রাখা হয়েছে, যে এই 90 দিনের মধ্যে দেখা যায় যে অনেক সময় রাগের বশে বা কোনো একটা ভুল বোঝাবুঝিতে অনেকে তালাকটা দিয়ে দেয়। এই 90 দিনের মধ্যে কিন্তু সালিসি পরিষদ দুই পক্ষকে ডাকেন, তখন একটা আপোষের চেষ্টা করা হয়। যদি দুই পক্ষ মিলে যায় তাহলে কিন্তু তখন তালাকটা গ্রহণযোগ্য হয় না, তখন তালাকটা রিজলভ করা যায়। জি, আপনি যে এই তালাকের প্রক্রিয়া বললেন, এখানে প্রথম স্টেজটাই হচ্ছে একটি নোটিশের মাধ্যমে, একটি লিখিত নোটিশ দিতে হবে। এই লিখিত নোটিশটি কি কোনো আইনজীবীর মাধ্যমে দিতে হবে, নাকি এটি আমরা জানি নিকা রেজিস্ট্রারের বা কাজীর মাধ্যমেও দেওয়া সম্ভব? জি, কাজীর মাধ্যমেও দেওয়া যায়। অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা তালাকটা তো রেজিস্ট্রি করতে হয়, যেহেতু কাজীর কাছ থেকে আমাদের যে 1961 সনের একটা ফর্ম থাকে, সেটার মাধ্যমে আমাদেরকে পাঠাতে হয়, এবং 3টা নোটিশ থাকবে। সেটার মধ্যে একটা যে দিচ্ছেন তার কাছে থাকে, একটা হচ্ছে সালিসি পরিষদের কাছে যাবে, আর আরেকটা হচ্ছে যাকে তালাক দিচ্ছে তার কাছে প্রেরণ করতে হয়। জি, এই যে নোটিশটা প্রেরণ করা হলো, নোটিশটা 90 দিন পরে গিয়ে তালাক কার্যকর হচ্ছে। এর মধ্যে আপনি সালিসি পরিষদের কথা বললেন, সালিসি পরিষদের কাছে যখন তালাকের নোটিশের কপি যাবে, স্বাভাবিকভাবে উভয় পক্ষকে প্রত্যেক মাসে একটা করে নোটিশ যায়, উভয় পক্ষে আপোষের জন্য যে আপনারা বসে। এর মধ্যে যদি স্বামী স্ত্রী উভয়ই যদি আবার সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তারা পরিবর্তন করে, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন যে তারা তালাকটি কার্যকর করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আইনে কি বলা আছে? সেক্ষেত্রে তখন তালাকটা প্রত্যাহারের সুযোগ রয়েছে। আর যদি কেউ সেখানে না আসে, অনেক সময় অনেকে দেখা যায় যে 90 দিনের নোটিশ যাচ্ছে কিন্তু কেউ আসে না, তো সেটা তখন অটোমেটিক আফটার 90 ডেজ এর পরে ওটা কিন্তু ডিভোর্সটা হয়ে যাবে, আইনগতভাবে সিদ্ধ হবে। জি, এবং অবশ্যই এই তালাক যেটি হচ্ছে এটি রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা অবশ্যই, যেহেতু এখন আমাদের যেটা হচ্ছে যে বিবাহটা এখন কিন্তু আমাদের রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। আগে অনেকে হয়তো মানে আমাদের মা নানীদের বিয়েটা কিন্তু ওইভাবে নিবন্ধন থাকতো না। এটা নারীকে সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এখন এটা সরকার নিয়ম করে দিয়েছে, বিবাহ এবং তালাক দুটোই কিন্তু আমাদেরকে নিবন্ধিত হতে হবে। কারণ এটা আপনাকে অনেকে যদি অস্বীকার করে, কারণ অনেক অন্য ধর্মেও কিন্তু অনেকে বিয়েটা নিবন্ধিত তো হয় না। তো সেই ক্ষেত্রে মুসলিম আমাদের যে ধর্মটা বা আমাদের নারীদের যে সুরক্ষাটা, এটা কিন্তু এই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে শুধু এফিডেভিট করে আসলে তালাক দেওয়ার সুযোগ নেই, এটি অবশ্যই 90 দিন পরে এটি কাজের নিকা রেজিস্ট্রারের মাধ্যমে এটি নিবন্ধিত হতে হবে অবশ্যই। এই যে 90 দিনের যে ওয়েটিং পিরিয়ডটা, যেটা আমরা ইদ্যতকালীন পিরিয়ড বলে থাকি, এটির গুরুত্ব কতটুকু? ইদ্যতকালীন গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় কি, ধরেন একটা মহিলা ডিভোর্স হয়ে গেল, সে অনেক সময় জানে না সে কনসিভ করেছে কিনা। যে কোনো ক্ষেত্রে এই ইদ্যতকালীন মহিলারা কিন্তু এটা বুঝতে পারেন যে 3 মাসের মধ্যে অনেকে কনসিভ করে, সেই ক্ষেত্রে তালাক হবে না। সে পর্যন্ত বাচ্চা যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে তালাকটা কিন্তু হয় না। তো এই জন্য ইদ্যতকালীন সময়টা কিন্তু আমাদের মুসলিমদের আইনে যেটা আছে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ 3 মাসের মধ্যেই তো একটা মানুষ বুঝতে পারে যে সে কনসিভ করেছে কি করেছে না। আর অনেক সময় দেখায় এই সময় যদি বাচ্চা কারো থাকে, কনসিভ করে থাকে, তালাকটা হবে না। আবার হাজবেন্ডের অনেক সময় মন নরম হয়ে যায়, তখন তারা কিন্তু ওই তালাকটা উইথড্র করে নেয়, একটা পরিবার বেঁচে যায়। এই আইনে একটি বিষয় যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভরণ পোষণ বা মেইনটেনেন্সের বিষয় আছে। একজন নারী তার স্বামী থেকে মেইনটেনেন্স বা ভরণ পোষণ পাবে, এটি তার অধিকার। এই আইনে সেই বিষয়টি কিভাবে বলা হয়েছে? নিশ্চিত করেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত অভিমতটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে
আমাদের যে ইদ্যুৎকালীন যে খরচটা ভরণ পোষণে এখন যে দেওয়া হয় সেটা কিন্তু ইনসাফিসিয়েন্ট। এটাকে একটু আইনটাকে একটু পরিবর্তন করে এটা বাড়ানো উচিত, কারণ সব কিছুরই তো দাম বেড়ে গেছে। আর একটা দেখা যায় যে অনেক সময় এই ইদ্যুৎকালীন টাকা উঠাতে আপনি যখন মামলা করে তাকে বছরের পর বছর ঘুরতে হয়। এগুলা কিন্তু আইনের প্রয়োগটাকে আমাদেরকে একটু গতিশীল করে তুলতে হবে, যাতে একটা মহিলার এই যে একে ইদ্যুৎকালীন 3টা মাসই ভরণ পোষণ পাচ্ছে, এটা একটু বাড়ানো উচিত। 3 মাসের অধিক বাড়ানো উচিত, কারণ সামান্য কিছু টাকা দিয়ে এই সময় একটা মহিলার পক্ষে চলা সম্ভব না। কারণ উন্নত দেশে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে প্রপার্টি স্প্লিট হয়, প্রপার্টি ভাগ হয়ে যায়, ডিভোর্সের ভাগ পরে হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে আজীবন ইন্ডিয়াতে মনে হয় আমাদের এই যে টাকা দেওয়ার যে বিধানটা সেটা কিন্তু যতক্ষণ বিয়ে না করছে বা অনেকক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকে। আমরা শুধুমাত্র একটা মহিলাকে 3 মাস পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখি, আর সেটা এত সামান্য, আপনি মানে 5,000 টাকা পর্যন্ত উঠাতে আমাদের কষ্ট হয় কোর্টে। 5,000 টাকা দিয়ে উনি চলবে না উনি একটা সন্তানকে ভরণ পোষণ করতে পারবে? অনেক ক্ষেত্রে আদালতে মামলা করতে গেলেই এর থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। অবশ্যই একটা লয়ারের খরচ, এই যে ডেট পড়ে মামলার যে জট, এই জটের কারণে একটা পারিবারিক মামলা, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আজকে প্রায় 13 বছর ধরে চলছে। মানে একটা বললাম শুধু উদাহরণ, আমরা যেহেতু কোর্টে যাই রেগুলার প্র্যাকটিশনার, 13 বছর যদি একটা মহিলাকে ইদ্যৎকালীন ভরণ পোষণ চাইতে হয়, তার মামলা শেষ হচ্ছে না, ঘুরছে, তাহলে এই মহিলাটা কি হবে? তো এইগুলা বাস্তবসম্মত করা উচিত। আপনি 3 মাসের ইদ্যৎকালীন যে ভরণ পোষণের কথা বলেন, এছাড়াও তো একজন স্ত্রী তার যে স্বামীর কাছ থেকে যে দেনমোহরের যে প্রাপ্য অংশ সেটি উনি দাবি করতে পারেন, এবং তাদের যদি সন্তান থাকে সন্তানদের ভরণ পোষণ তিনি চাইতে পারেন। এখন যদি কোনো কিছুই যদি স্বামী না পরিশোধ করে থাকেন, সেক্ষেত্রে তিনি আইনিভাবে কি প্রতিকার পেতে পারেন? তিনি কোর্টে মামলা করতে পারেন। কোন আদালতে মামলা করবেন? পারিবারিক আদালতে মামলা করবেন। সেই আদালতে মামলা করার প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চাচ্ছি। মামলাটা হচ্ছে যে যদি ধরেন স্ত্রী ইদ্যৎকালীন, তাকে তো ওই যে আমাদের কাবিননামা টানতে হয়, মানে ভরণ পোষণে যেটা হচ্ছে যে কাবিননামাটা দেখাতে হয়, সেখানে দেনমোহরের টাকাটা সেখানে উসুল আছে কিনা, সেটার যদি উসুল হয়ে থাকে তাহলে তার পাচ্ছে না, শুধু ইদ্যৎকালীন পাচ্ছে। আর যদি উসুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমাদের তো 2টা কলাম আছে, একটা উসুল আর একটা উসুল হয়নি, তো উসুল হয়নিটাকে তখন দাবি করে করতে হয়। আর হয়তো দেখা যায় তার একটা জীবন যাত্রার উপযুক্ত একটা সম্মানী মানে আমার ভরণ পোষণ দাবি করে থাকে। আর শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে নাবালক যদি হয় তার একটা খরচ থাকে, তার চিকিৎসা থাকে, সেই খরচটা দাবি করা হয়। আর যদি বাচ্চা এডুকেশনের ভর্তি হয় তখন তার স্কুলের যে ফিটা সেটা দাবি করা হয়। এই যে আপনি পারিবারিক আদালতে মামলার যে প্রক্রিয়াটি বললেন, এই মামলাটি অবশ্যই একটা আর্জির মাধ্যমে, দেওয়ানি মামলার প্রক্রিয়া, আর্জির মাধ্যমে এটি ফাইলিং করতে হবে, তারপরে যিনি যারা বিবাদী আছেন বিবাদীর প্রতি নোটিশ জারি হবে। এই যে পুরো প্রক্রিয়া ফাইলিং থেকে মামলার রায় হওয়া পর্যন্ত, ডিক্রি হওয়া পর্যন্ত সাধারণত কত সময় লাগে? প্রচুর সময় লাগছে, প্রচুর সময় লাগছে। কোনো মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হচ্ছে না, কারণ হচ্ছে কোনো না কোনো পক্ষ সময় নিচ্ছে, স্পেশালি যে নাকি যার এগেনস্টে আপনি মামলাটা করছেন বিবাদী পক্ষ, তারা দিনের পর দিন সময় নিচ্ছে। একটা মহিলা আদালতে কিভাবে হেনস্থা হচ্ছে সেটা যদি আপনি কোর্টে না যান, প্রত্যক্ষভাবে যদি না দেখেন, আপনি বুঝবেন না। আমার অনুরোধ হবে যে আমাদের বিচারকদেরও দোষ দিয়ে লাভ নাই, এত মামলা থাকে, আদালতের পরিধিটা বাড়ানো উচিত, পারিবারিক আদালতটা বাড়াতে হবে, এবং নিয়ম করে দিতে হবে যে এটা খুব শর্ট পিরিয়ডের মধ্যে যাতে শেষ হয়। আপনি যদি একটা পারিবারিক, বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে, তো একটা সময় পরে তুই বাচ্চা আর পাচ্ছে না। সন্তানদের যে ভরণ পোষণ, এই ভরণ পোষণটি অবশ্যই আমাদের পারিবারিক আইনে, পারিবারিক আদালত আইনে রয়েছে যে আদালত চাইলে ইন্টারিম একটি অর্ডার দিতে পারবেন, যে সাময়িক সময়ের জন্য একটি এই ভরণ পোষণ নির্ধারণ করে দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত যে ভরণ পোষণ, যে মেইনটেনেন্স যে নির্ধারিত হচ্ছে, সেটি আসলে এই পরিমাণটি কিভাবে নির্ধারণ হয়, যে একজন কন্যা বা ছেলে সন্তানের প্রত্যেক মাসে তার জন্য এই নির্দিষ্ট পরিমাণ টাকা পিতাকে দিতে হবে, সেটি কিভাবে আদালত নির্ধারণ করছে? এটা হচ্ছে পারিবারিকভাবে যে স্ট্যাটাসটা থাকে সেটার উপর ভিত্তি করে সাধারণত দেয়। সন্তানের খরচ কিরকম খরচটা, আর ওটা এখন করছে আপনার হয়তো গভর্নমেন্ট, মানে প্রত্যেকটা বছর একটা করে পার্সেন্টেজ, হয়তো 10% বা 5% করে বাড়ে, বৃদ্ধি করা হচ্ছে। জি,
কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে আদালত থেকে হয়তোবা বলা হচ্ছে যে প্রত্যেক মাসে 10,000 টাকা করে বা 5,000 টাকা করে সন্তানকে ভরণ পোষণ হিসেবে দিতে হবে। কিন্তু ঠিকমতো দিচ্ছে না। হ্যাঁ, সেটি তো বিষয় আছে, কিন্তু এই 5,000 টাকা বর্তমান সময়ে যদি অপ্রতুল হয় বর্তমান সময়, সেক্ষেত্রে আপিলের যে বিধান রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। আপিলের বিধান করলে হয়তো কিছু বাড়ে, কিন্তু আইনের তো আপিলটি কোথায় করবেন? আপিলটা তো হচ্ছে পারিবারিক আপিল আদালতে, পারিবারিক আপিল আদালতে আপিল দায়েরের সুযোগ রয়েছে এবং আপিল আদালত চাইলে সেটি বৃদ্ধি করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা তো আপনার রায়টা হবার পরে পরে রায়টা হতেও তো সময় লাগবে। আপনি যদি 10 বছর একটা মামলা চালান, তারপরে 10 বছর পরে আপনি রায় পেয়ে সেটাকে ডিগ্রি জারি করবেন, তার এগেইনস্টে আপিল করবেন, সেটা তো বিশেষ সময়ের ক্ষেপণ হচ্ছে। জি, আবার অনেক ক্ষেত্রে স্বামী থেকেও একটি অভিযোগ আসে যে যে পরিমাণটি নির্ধারণ করা হয়েছে ভরণ পোষণের জন্য সেটি অতিমাত্রায় বেশি, তার জন্য হয়তোবা তার যে উপার্জনের যে অর্থ, তার যে মাসিক বেতন, এই বেতন থেকে এটি একটি বিশাল অংশ তাকে যদি ভরণ পোষণ হিসেবে পরিশোধ করতে হয়, তার জন্য এটি বার্ডেনসাম হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেটি অভিযোগ আসে। সেক্ষেত্রে তার আপিলের সুযোগ রয়েছে, তারও আপিলের সুযোগ আছে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আপনাকে, সেটা হচ্ছে কোর্টগুলো কিন্তু কখনো কারোর উপর বার্ডেন তৈরি করে না। আপনার যে ওই যে বললাম যে একটা পুরুষকে যখন নির্ধারণ করে দেয়, সেটা কিন্তু তার রোজগারের উপরকে চিন্তা ভাবনা করে কনসিডার করে কিন্তু নির্ধারণ করে দেয়। জি, সাম্প্রতিক সময়ে আমি এই বিষয়টি আসি, সাম্প্রতিক সময়ে আমি নিজে একটি মামলা করেছি যে আদালত থেকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে যে তার ছেলে সন্তানকে দেওয়া হবে, কিন্তু যিনি স্বামী, তার মাসিক বেতন হচ্ছে 27,000 টাকা। এখন 27,000 টাকার মধ্যে তিনি যদি 10,000 টাকা দিয়ে দেন, তাহলে এই 17,000 টাকা দিয়ে ওনার যে সংসারের যে অন্যান্য খরচ, তার ভাই বোন বাবা মা আছে, সেটি কি কতটুকু আসলে মানে যথার্থ একটি সিদ্ধান্ত বলে আপনার কাছে মনে হবে? এখন তো বাচ্চাদের দিকেও আপনাকে তাকাতে হবে, তার সংসার তো আছে, কিন্তু এখন একটা বাচ্চাকে স্কুলে ভর্তি হতে হলে আপনি দেখেন 3,000-এর নিচে কোথাও বেতন আছে। তারপর খাবার দাবার, এখন যদি মা যদি কোনো রোজগার না করেন, তাকে তো ডিপেন্ড করতে হবে ওই টাকাটার উপরে। একটা বাচ্চা অসুস্থ হতে পারে, তার চিকিৎসা প্রয়োজন। আর আমাদের যে এখন মেডিকেলের যে অবস্থা, আপনাকে তো খরচের দিনের একটা টেস্ট করে বের হতেই 10,000 টাকা খরচ হয়ে যায়। তো এখন এটা যুগোপযোগী করাটা এখন উচিত আসলে সবার জন্য। এক্ষেত্রে যে স্বামীর আর্থিক অবস্থা, এটি আমার মনে হয় আদালতকে বিবেচনায় নিয়ে সামগ্রিকভাবে একটি সিদ্ধান্ত আসা যেতে পারে এখানে। তবে কোর্ট বিবেচনা করে কিন্তু স্বামীর প্রতিও। জি, এখন মেয়েরা তো অসহায়, আপনাকে এটাও দেখতে হবে যে একটা মেয়ে যখন অসহায় হয়ে যায়, ধরেন তালাক হইলে এই মেয়েটা কিন্তু যদি বাবা মার ঘরে ফেরত যায়, বাস্তব কথাটা বলি, সে কিন্তু তখন আর বাবা মার সেই প্রিন্সেস থাকে না, সে কিন্তু একটা বোঝা হয়ে বাবার মার ঘরে ফেরত আসে। কারণ এখানে 3 মাসের বেশি তার ভরণ পোষণের সুযোগ নেই তার। এবং অনেক ক্ষেত্রে দেখবেন, আমরা দেখি যে এমন একটা সময় ডিভোর্স হচ্ছে মহিলার, তার কোথাও যাওয়ার জায়গা নেই, 40 বছর 45 বছরে তাকে স্বামী ছেড়ে দিচ্ছে, দ্বিতীয় বিয়ে করার সুযোগও নেই তার, হয়তোবা সে কোথায় যাবে, বা একটি চাকরি করারও তার সুযোগ হচ্ছে না। ধরেন আমাকে যদি একটা এক্সপেরিয়েন্স মানুষকে বেতন দিতে হয়, কমসে কম তাকে 40,000 টাকা দিতে হবে, একটা নিউকামার কিন্তু 10,000-এ ঢুকে যাচ্ছে। জি, তো মানুষ কি করবে, তাকে নিউকামার নিবে নাকি এক্সপেরিয়েন্স 40,000 দিতে চাবে? জি, দিতে চাবে না, কিন্তু তো ওই মহিলাটা অসহায় হয়ে যায়। আপনাকে এটাও বিবেচনা করতে হবে, একটা মহিলার দিক থেকেও কিন্তু বিবেচনা করতে হবে যে মহিলার যাওয়ার জায়গা নেই। জি, আপনি আপনার আলোচনায় জারি মামলার কথা বলছিলেন যে যখন আদালত যে ডিক্রিটা দিচ্ছে সেটা জারি করতে হয়, সেটি যখন যার উপর ডিক্রি দিচ্ছেন, বিবাদী যখন সেই অর্থ পরিশোধ করছেন না, তখন বাদী চাইলে সেই একই আদালতে জারির জন্য আবেদন করতে পারে। মানে রায়টা হওয়ার পর সেটা অর্থ, মানে আমার যে অ্যামাউন্টটা হবে, যদি নিজে থেকে পরিশোধ করে থাকে তাহলে তো জারির বিষয় আসছে না, কিন্তু যদি পরিশোধিত না হয় তখন আমাদেরকে জারি মামলাটা করতেই হবে। জারিটা হচ্ছে যে আপনাকে জানানো হলো যে আমার এত পাওনাটা আপনি এখন দেওয়া শুরু করেন, আদালতে ডিক্রি হয়েছে, এখন আপনাকে পরিশোধ করতে হবে। যদি স্বতঃস্ফূর্তভাবে পরিশোধ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই জারির প্রয়োজন নেই। হ্যাঁ, যেটি আপনি বললেন যে আসলে বাস্তবে খুব কম যখন জারি মামলা করা হয়। জারি মামলার প্রক্রিয়া যদি আপনি খুব সহজে আমাদেরকে বলতেন। ওই অ্যামাউন্টটাকে সার্টিফাইড কপিটা উঠিয়ে তারপর আমাদেরকে জারির মামলাটা জারি করতে হয়, তারপর একটা সমন যায়। সমনে যদি না আসে তখন একটা ওয়ারেন্টারি ব্যাপার থাকে, অনেক সময় সেটা তো হয় না, তখন যে সম্পত্তি ক্রোকের দায়িত্বের প্রতি সম্পত্তি ক্রোকের একটা বিধান থাকে।
এই হলো মেন প্রক্রিয়াটা। মানে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জি। একটি জারি মামলা জারি একটা মামলা করতে হবে, করতে জি। পারেন। তবে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে এক্ষেত্রে আদালতের হাতে কিন্তু একটি ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে, সেটা দেওয়ানি আটক আদেশের আদেশ প্রদান করতে জি, পারেন জি, জি, জি। সেখানে আপনি সামগ্রিকভাবে আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইনে নারীদের যে অধিকারের বিষয়গুলো শুরুতেই বলছিলেন যে এটিকে আরো মডার্নাইজ বা যুগোপযোগী জি। করা বা এগুলোকে আরেকটু নারীদের অধিকারগুলোকে আরেকটু স্পষ্টীকরণ করা, এটি আইনের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে আইনটি যদি আমরা বলি তারপর এটি প্রায় 7 বছর আগের একটি আইন। জি। এক্ষেত্রে কি আপনি মনে করেন যে আইনটি সংশোধন করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে পলিগামি যেটি আমরা বললাম, দ্বিতীয় বিবাহ জি। করার ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি, সেটি আমরা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না, সেভাবে অনুসরণ করা হচ্ছে না। দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়ে যাচ্ছেন প্রথম স্ত্রীর, আসলে তিনি যে মামলা করবেন স্বামীর বিরুদ্ধে, যে তার অনুমতি ছাড়া মামলা করছে, সেটিও হয়তো বা করা হচ্ছে না। কারণ আর যদি করাও হয়, যদি স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে থাকেন, সর্বোচ্চ শাস্তি আমরা জানি 1 বছরের মাত্র 1 বছর বিধান রয়েছে। সো সর্বোপরি আপনি কি মনে করেন আইনটি সংশোধনের প্রয়োজন রয়েছে? অবশ্যই সংশোধনের প্রয়োজন কোন আছে। জায়গাগুলোতে? ভরণ পোষণ, জি। আর হচ্ছে যে আমাদের যে তালাকের বিষয়টা, নিবন্ধনের বিষয়, বিবাহ নিবন্ধন, এটা খুব জরুরি। এটা আমরা ডিজিটালাইজ করার সময় রয়েছে। কারণ হচ্ছে যাতে আপনি ধরেন অনেক পুরুষ কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি সুবাদে যায়, আমরা খবরের কাগজে বা এখন তো ফেসবুকের যুগ চলে আসছে, দেখা যায় যে আরেকটা বিয়ে করে আসছে, 4-5টা বিয়ে করছে, কোনো বউ জানতেছে না, কোনো রেকর্ড থাকছে না সরকারি ভাবে, কিন্তু যখন রেকর্ডটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যখন আপনি এটা ডিজিটালাইজেশন করে দিবেন, অনলাইনে টিপলেই একটা জাস্ট বের হয়ে যাবে যে ভদ্রলোক এনআইডি নাম্বার দিয়ে হয়তোবা সহজে দেখা যেতে পারে, আপনি পেয়ে যাবেন। একটা মেয়ের জীবন বেঁচে যাবে, আবার একটা পুরুষের জীবনও বাঁচবে। অনেক মহিলা তো খারাপ আছেন। ইতিমধ্যে হাইকোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে যে তালাক এবং বিয়ের নিবন্ধন দুটি বাধ্যতামূলক ডিজিটালাইজেশনের জন্য কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, রুল ইস্যু করা হয়েছে। তারপর আপনি যেটা বললেন যে ডিজিটালাইজেশনের প্রয়োজন রয়েছে, এছাড়া আরো কিছু যেমন আইনের সীমাবদ্ধতা রয়েছে, বিদেশ থেকে যদি কেউ তালাক দিতে চায় সে বিষয়ে আপনার কি মতামত? বিদেশ থেকে তালাকটা আসলে যদি কেউ দিতে যায় তাহলে আমাদের অনেক প্রবাসীরা রয়েছে এখানে। হ্যাঁ, ওটা কিন্তু আমাদেরকে যে হাই কমিশন, আমাদের যে এমবাসি আছে তার থ্রুতে পাঠাতে হবে। জি। আপনি ধরেন যে বিদেশে থাকে, তাকে থ্রু এমবাসি আমাদেরকে, যাকে ডিভোর্স বাংলাদেশে অবস্থান করছে তাকে পাঠাতে হয়। যদি সেটা প্রসেসটা মেইনটেইন না হয়, সেই ক্ষেত্রে ডিভোর্স কিন্তু হবে না, লিগ্যাল প্রসেসটা। এটাকে আরো সহজতর করা উচিত যেতে পারে হয়তো বা। অ্যাডভোকেট তাবাসসুম রিফাত টুম্পা, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আমাদের দর্শককে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।